সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধরা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে আছে আপনাদের সঙ্গে। স্টুডিওতে আমার সঙ্গে সম্মানিত দুজন অতিথি উপস্থিত আছেন, পরিচয় করে দেব তাদের সঙ্গে। আছেন সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সাবেক সংসদ সদস্য বিএনপি, আপা স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। আছেন তাহসিন রিয়াজ, যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি, স্বাগত জানাই এই আয়োজনে। গণপরিষদ নির্বাচন ও রাজনৈতিক বাস্তবতা এটা নিয়ে কথা বলা শুরু করতে চাই। তাহসিন রিয়াজ, আপনাকে দিয়ে শুরু করি। গণপরিষদ নির্বাচন যেহেতু আপনাদের চাওয়া, আপনাদের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে একই সাথে আইনসভা ও গণপরিষদের নির্বাচন করা সম্ভব। এর মাধ্যমে একটা নতুন সংবিধান এবং নতুন করে গণতন্ত্রের পথে আমরা যেতে পারবো এবং সবকিছুই দ্রুততম সময়ের মধ্যে করা সম্ভব। একই সাথে আইনসভা এবং গণপরিষদের নির্বাচন কিভাবে করা সম্ভব, আপনাদের চিন্তাভাবনার জায়গাটুকু জানতে চাই। আচ্ছা, আমি ধন্যবাদ জানাচ্ছি এটি নিউজে যারা আমাকে দেখছেন এবং আমার সাথে সহ-আলোচক যারা আছেন। দেখুন, এটি আসলে আমরা কেন বলছি, আমি আসলে একসাথে এটিও ব্যাখ্যা করতে চাই। গণপরিষদের যে ধারণাটির আসলে ইতিহাসীকৃত কোনো ব্যাখ্যা আছে কিনা আমি সেটিও একটু হাজির করতে চাই আমার আলোচনায়। এবং আপনারা জানেন যে এখনকার বাংলাদেশে বহুল আলোচিত শব্দ হচ্ছে গণপরিষদ নির্বাচন। আমরা গণপরিষদ নির্বাচন বলতে আসলে কি বুঝি? একটি হচ্ছে গতানুগতিক নির্বাচন, যেটির মাধ্যমে সংসদ সদস্যরা নির্বাচিত হন, আর আরেকটি হচ্ছে একটু ব্যতিক্রম, যেই নির্বাচিত সদস্যরা মূলত তাদের বেসিক ওয়ার্ক প্ল্যানটা থাকবে হচ্ছে সংবিধান প্রণয়ন করা। সংবিধানের যে ক্ষতগুলো আছে, সংবিধানের যে সমস্যাগুলো আছে, সেগুলোকে সংশোধন করার মাধ্যমে সেগুলোকে হচ্ছে রিরাইট করা। তো গণপরিষদ নির্বাচন আমরা যদি খুব সহজ করে বুঝতে চাই, তাহলে আমরা এভাবে করে এটিকে বলতে পারি যে সংবিধান প্রণয়নের জন্য নির্বাচিত ব্যক্তিগণকে হচ্ছে আমরা গণপরিষদ নির্বাচিত প্রতিনিধি বা সদস্য বলতে পারি। এবং তাদের মৌলিক যে কার্যক্রমটি হবে, তারা মূলত কি কাজ করবে, আমরা একটু দেখি সংবিধানের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা এখন সংবিধানের দিকে কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে আপনি যদি এখন সংবিধানে হাত দিতে চান, যে কোনো ধরনের সংশোধন যদি আপনি নিয়ে আসতে চান, তবে এই সংবিধান সংশোধনের জন্য আপনার সংসদ লাগবে এই সংবিধান সংশোধনের জন্য। এখন সংসদ তো বহাল তবিয়তে নেই, সংসদের তো কোনো কার্যক্রম এখন চলমান নেই। তাহলে সংসদ যদি না থাকে আর জনগণের যদি চাওয়া হয় যে আপনার ইমিডিয়েটলি আপনার সংবিধানের যে ক্লজগুলো, যে ধারাগুলো, যে উপধারাগুলো, যে অধ্যাদেশগুলো আমাদের রাষ্ট্রের স্বাভাবিক কার্যক্রমের সাথে বা বিপ্লবের সাথে সাংঘর্ষিক, যে বিপ্লবটি সংগঠিত হয়েছে সেই বিপ্লবের যে চাওয়া ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেগুলোর সাথে সাংঘর্ষিক, তাহলে আপনি সংবিধানকে আসলে কিভাবে সংশোধন করবেন? সেটির পদ্ধতি আমরা যদি 1970 সালের দিকে তাকাই এবং 1972 সালের দিকে তাকাই, এই ইতিহাস আমাদেরকে বলে দিচ্ছে। ইতিহাসে পার্টিকুলার দুটি ইলেকশন, যেটি একটি হচ্ছে স্বাধীনতা বাংলাদেশ তৈরির পূর্বে হয়েছে এবং আরেকটি হচ্ছে বাংলাদেশ তৈরির পরে হয়েছে। দুটি উদাহরণ আমাদের সামনে আছে। দুটি ইলেকশনই হচ্ছে একেবারে যে সংবিধান, এই সংবিধানকে নতুন করে রিরাইট করা বা সংশোধন করার জন্য হচ্ছে আলাদা করে একটা পার্টিকুলার ইলেকশন ফাংশন করা হয়েছে। সেই ফাংশনাল বডির কাজই ছিল যে তারা সংবিধানকে হচ্ছে সংশোধন করবেন। কাজেই দেখুন, আমরা ইভেন এটি কেন আমরা দাবি করছি, আমরা তো বলতে পারতাম যে ঠিক আছে, আমরা সংসদ সদস্যরা, নতুন নির্বাচিত সংসদ সদস্যরা আসুক, তারা সংসদে বসে তারা তাদের মতন করে সংবিধানটি সেটি আমরা বিশ্বাস করতে পারছি না। দেখুন, আমাদের কাছে ইতিহাস আছে। আমরা যখন এরশাদ বিরোধী আন্দোলন দেখেছি, এরশাদ বিরোধী আন্দোলনের পর আমরা কিন্তু একটা ন্যাশনাল কনসেনসাসের জায়গা ছিলাম। সকল দল, সকল মত একসাথে কিন্তু একটি টেবিলে বসেছিল এবং বসে তারা কিন্তু 3টি বা 4টি নির্ধারিত বিষয়ের উপর কমিটেড ছিল যে তারা এগুলোকে যেই পক্ষই নির্বাচিত হয়ে আসবেন, এবং তারা এটাতে সাইন ছিলেন, তারা সবাই এটাতে একমত পোষণ করে সবার মতামতের সাপেক্ষেই এই কার্যক্রমগুলো হাতে নেওয়া হয়েছিল। কিন্তু আমরা খুব ব্যথিত হৃদয়ে আমরা দেখেছি যে পরবর্তী সময় কিন্তু তারা এই কার্যক্রমগুলো বাস্তবায়ন করেনি। এটি ইতিহাস, এটি আমাদের দেশে আমরা বইপত্রে জেনেছি, আমরা আমাদের যারা আছেন পূর্বপুরুষ তাদের কাছ থেকে আমরা শুনেছি। এখন সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে দেখুন, আমরা কাউকে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নেই যেতে চাই না। আমরা বলতে চাই না যে বিএনপি যদি কখনো ক্ষমতায় আসে, তারা আসলে জনগণের আকাঙ্ক্ষিত যে বিপ্লবটি সংগঠিত হয়েছে, এই বিপ্লবের যে এসেন্স বা বিপ্লবের যে স্পিরিটকে ধারণ করে সংবিধান সংশোধন করবেন, আমরা ওই প্রশ্নেই যেতে চাই না। বরং আমরা বলতে চাই যে আপনারা একই সাথে, যেমন দুটি আমি উদাহরণ আপনাদেরকে দিয়েছি, 70 এবং 72 উদাহরণ, দু জায়গায় হচ্ছে গণপরিষদ ইলেকশন হয়েছে। সংবিধান সংশোধন প্রণয়নের জন্য আলাদা নির্বাচিত সদস্যরা, তারাই সংবিধানকে সংশোধন করে পরবর্তীতে তারাই ক্ষমতায় গিয়েছেন। তো এখানে কোনো ধরনের আইনি জটিলতাও নেই। কাজেই দুটি ইলেকশন একসাথে হতে পারে এবং এটির ফলে কি হবে আমি জাস্ট যদি ছোট করে বলি। দেখুন, এই বিপ্লবকে আমরা যদি খুব কাছ থেকে দেখি, যে বিপ্লবটি
এই 5ই আগস্ট এবং তার পূর্ব সময় ধরে আমরা এই যে ফলাফলটি 5ই আগস্ট পেয়েছি, সবাই মিলে যেভাবে করে ফ্যাসিজমকে হচ্ছে না বলেছে, সবাই মিলে যেভাবে করে আগত ফ্যাসিজমকে ভবিষ্যতে যাতে বাংলাদেশে কখনো কোনো ধরনের ফ্যাসিস্ট মানে শক্তি আবার আমাদের উপর চেপে না বসে, সেটাকে যেভাবে করে লাল কার্ড দেখিয়েছে, এটা কেন হয়েছে? এটা কিন্তু মানুষের একটা আকাঙ্ক্ষা থেকে হয়েছে। আপনি দেখুন, আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে আদমজি ক্যান্টের বারান্দায় যে ছেলেটা হাঁটে, সেই ছেলেটার আসলে স্বপ্ন কি ছিল? একজন রিক্সাওয়ালা যে কিনা তার বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছিল, তার আকাঙ্ক্ষা কি ছিল? একজন একেবারে সাধারণ খেটে খাওয়া একটা মার্কেটে বা একটা শপিং মলে বা একটা দোকানের কর্মচারী, সেই ছেলেটা যখন একজনকে বাঁচাতে এসে গুলি খেয়ে আহত হলো, নিহত হলো, তার আকাঙ্ক্ষা কি ছিল? তাদের আকাঙ্ক্ষা কিন্তু ছিল সত্যিকার অর্থে একটি নতুন বাংলাদেশ, যেই বাংলাদেশে সাম্য থাকবে, যে বাংলাদেশে সমতা থাকবে, যে বাংলাদেশে কোনো ধরনের যেই আমরা এতদিন ধরে যে ধরনের বৈষম্য দেখেছি সেই বৈষম্য থাকবে না, এবং যেই বাংলাদেশে ভোটাধিকার থাকবে, যে বাংলাদেশে মানুষ তার ভোট প্রদান করার মাধ্যমে তিনি যাকে পছন্দ করেন সেই পছন্দের মানুষকে তিনি নির্বাচিত করতে পারবেন, তিনি তার খাদ্যের অধিকার এখানে থাকবে, তার বাসস্থানের অধিকার এখানে থাকবে, তার অর্থনৈতিক নিরাপত্তা এখানে থাকবে, এবং এখান থেকে লক্ষ লক্ষ যেরকমটি আমরা দেখেছি আওয়ামী শাসন আমলে $240 বিলিয়ন আমরা পাচার হতে দেখেছি, এই পাচার থাকবে না। মানুষ তাদের জনপ্রতিনিধি নির্বাচিত প্রতিনিধিরা অ্যাকাউন্টেবল থাকবে তাদের জনগণের কাছে। সেই বাংলাদেশটি কিন্তু তৈরি করতে হলে আপনি যে সংবিধান, প্রচলিত যে সংবিধান আমাদের কাছে এখন আছে, সেখান থেকে বের হয়ে আসতে হবে। এই প্রচলিত সংবিধান দিয়ে আপনি সেটি করতে পারবেন। তাহলে আপনারা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধানটা সংশোধন করতে যাচ্ছেন? নিঃসন্দেহে। আগে যেটা বলতেন যে বাতিলের যে বিষয়টি, সেটা অবশ্যই বাতিল। এখন দেখেন, বাতিল বলতে আসলে বাতিল সংশোধনের মধ্যে, বাতিল আর সংশোধনের মধ্যে আমরা একটা দোটানার মধ্যে আছি। সংশোধনের মধ্যে কিছুটা মৌলিক পার্থক্য আছে। কেন আমরা এই যে ট্রেডিশনাল ফরম্যাটে যাই না? সংশোধনে কি হয় দেখুন, আমরা খুব একেবারে তাজা যদি একটা এক্সাম্পল আমরা নেই, আমরা রিসেন্টলি 15 বছর একটু ফলো করুন, তার আগে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমাদের দেশের মানুষরা লড়েছে, আপারা লড়াই করেছেন, আরো আনুষঙ্গিক যারা গণতান্ত্রিক দল, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, তারা রাজপথে রক্ত ঝরিয়েছেন। তারপর এই রক্ত ঝরানোর ফলে আপনি তত্ত্বাবধায়ক সরকার পেয়েছেন। তারপর কি হয়েছে? তারপর সংসদ সদস্যরা নতুন করে বলেছে কি যে এই তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম আমরা চাই না। একটা সংসদ, একটা অধিবেশনের মধ্যে দিয়ে আমরা তত্ত্বাবধায়ক সরকারকে উধাও হয়ে যেতে দেখেছি। মানে ক্লজগুলো কি, সংশোধন চাইলে আপনি একাধিকবার করতে পারেন, বাট যখন আপনি ন্যাশনাল কনসেনসাসের ভিত্তিতে গণপরিষদের নির্বাচনের মাধ্যমে, গণপরিষদ কিন্তু আপনার জনগণ নির্বাচিত করবে, তার মানে কি আপনার রাষ্ট্রের সর্বোচ্চ সংখ্যক জনগণ আপনাকে ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে আপনাকে বলবে যে আমি আপনাকে ইম্পাওয়ার করলাম, আপনি আমার সংবিধান লিখে দেন, আপনি আমার সংবিধান রচয়িত করেন। তাহলে সেই সংবিধানে হাত দেওয়ার আগে, সেই সংবিধান কাটাছেড়া করার আগে, মানে আপনি যতটা সহজে ওই মানে শুধুমাত্র আইন প্রণেতাদের, সংসদ সদস্যদেরকে নিয়ে নিজের দলের মতন করে যেভাবে সংবিধান সংশোধন করতে সেটা সুযোগ থাকছে। আচ্ছা, ধন্যবাদ। পাপি আপা, আপনি শুরুতে আমরা কথা বলছিলাম যে আপনি বলছিলেন যে গণপরিষদ নির্বাচনটা আসলে তারা কেন চায় বা কি, এটি আগে জনগণের কাছে পরিষ্কার করতে হবে। আপনি নিশ্চয়ই এতক্ষণ পরিষ্কার হয়েছেন, তাহসিন রিয়াজ একেবারে খুঁটিনাটি ধরে ধরে বলেছে কেন তারা গণপরিষদ নির্বাচন চায়, কিসের প্রেক্ষিতে দরকার, এবং তাদের চাওয়া পাওয়ার কতটা ভ্যালিড সেটি বলছিল। বিএনপি এটিকে আসলে গ্রহণ করতে চাচ্ছে না কেন? কারণ গণপরিষদ নির্বাচনের ওনারা যে আশা আকাঙ্ক্ষার কথা বলছেন, সেখানে তো জনগণকে সম্পৃক্ত করছেন। এখানে হয়েছে কি, উনি যে কথাটা বললেন যে গণপরিষদের প্রতিনিধিরাই শুধু জনগণের দ্বারা নির্বাচিত, আর সংসদ সদস্য 300 সিটের এরা তো আকাশ থেকে দেবতা, দেবদেবী আর ঐশী কোনো ব্যক্তির দ্বারা নির্বাচিত হয় তা কিন্তু না। আপনি এমপি নির্বাচনও জনগণের দ্বারা নির্বাচিত হয়, উপজেলা নির্বাচনও জনগণের দ্বারা নির্বাচিত হয়, ইউনিয়ন পরিষদের নির্বাচনও জনগণের দ্বারা নির্বাচিত হয়, পৌরসভা নির্বাচনও জনগণ দ্বারাই নির্বাচিত হয়। জনগণের দ্বারা নির্বাচিত হওয়ার সুযোগটা 2008 সাল থেকে শুরু করে এই 24 সাল পর্যন্ত রহিত করার কারণেই কিন্তু বাংলাদেশে আজকে এত ঘটনা, এত দুর্ঘটনা, এত কিছু, এত অপমৃত্যু, এত শহীদ, এত গুম, এত খুন, এত অপহরণ, এত মিথ্যা মামলা, এত রিমান্ড, এত টর্চার, এত জেলখানা মৃত্যু। এইটার কারণেই কিন্তু এখানে জিনিসটা বুঝতে হবে। গণপরিষদের দাবি নিয়ে রাস্তায় নেবে যে বাংলাদেশের 15 বছর আন্দোলন হয়েছে সেটা না, জনগণের ভোটের অধিকার ফেরত চেয়েছে। তো জনগণের ভোটের অধিকার যেই ক্ষেত্রে বাংলাদেশের হয় সেই ক্ষেত্রে 15 বছর প্রয়োগ করতে পারিনি। এখন আমি জটিলতার ভিতর যত যাব, আমার যে আইন কানুন যা আছে এখানে দরকার হচ্ছে সংস্কার। এখানে সংস্কার দরকার। আমি ক্ষমতায় গেলে স্বৈরাচারী হচ্ছি, কোন কোন আইনের কারণে আমি স্বৈরাচারী হচ্ছি, কাদেরকে আমি হ্যান্ডস হিসেবে আমার ক্ষমতাটা পাকাপুক্ত করার জন্য এবং ক্ষমতাটা দীর্ঘায়িত করার জন্য ব্যবহার করছি, ওই সমস্ত জায়গা হচ্ছে সংস্কার দরকার। আজকে নির্বাচন কমিশন বাংলাদেশের 71 সাল থেকে আজকে 25 সাল কোনো প্রকার এদের হচ্ছে কোনো কাঠামোই নাই, এবং এদের একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার মতো কোনো স্বকীয়তা, যোগ্যতা কোনো কিছু নাই। সরকারের আজ্ঞাবহ হিসেবে নিয়োগ তারা পাচ্ছে, তারা শুধু ওই রুটিন ওয়ার্কটা করে যে এত তারিখে তফসিল,
এত তারিখে মনোনয়ন বাছাই, এত তারিখে নমিনেশন সাবমিট, ওই এত জায়গায় পোস্টার, এতটা মাইক, এতটা হর্ন, এতগুলো এই জায়গায় হবে, অমুক জায়গায় এটা হবে না, এইভাবে দড়িতে পোস্টার লাগাবেন না দেওয়ালে লাগাবেন, এই কয়েকটা রুটিন কাজ তারা করে। বাদ বাকি কিন্তু সমস্ত কিছু ডিসি এবং এসপি, ইউএন এবং ওসিরা করে। স্বাভাবিক কারণে আমি এই বিগত 15 বছরের যে ইতিহাসটা দেখলাম, যে তারা হচ্ছে 15 বছর সবাই হচ্ছে সরকারকে ক্ষমতায় রাখতে হবে এই মর্মে তারা তখন কাটিং, পেস্টিং, ভোটারবিহীন সমঝোতা, নিশিরাইত এবং হচ্ছে অবৈধ ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য একটা রিনিউয়াল করার 24 সালে যেটা করলো তারা, এইটা হচ্ছে আওয়ামী লীগরা করলো। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষ ইউএনওর অধীনে নির্বাচন, এসপির অধীনে নির্বাচন, জেলা প্রশাসকের অধীনে নির্বাচন চায় না। তাহলে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করতে গেলে এইটাকে সংস্কার করে আলাদা সচিবালয় করে নির্বাচনের যাবতীয় কাজ এরা করার মতো ম্যান পাওয়ার থেকে শুরু করে এদেরকে এখতিয়ার এবং ক্ষমতা দিয়ে প্রয়োগ করার মতো পরিবেশ এখানে রাখতে হবে। একটা নির্বাচন কমিশন ডিসি এবং এসপির আজ্ঞাবহ হয়ে থাকবে, সমস্ত কিছু এসপি আর ডিসি করবে। এই নির্বাচনের যে ভারসাম্যহীনতা, আমাদের সামনে যে নির্বাচন, সেই নির্বাচনের সামনে আপনি যে পর্যায়গুলো বলছিলেন সেগুলো কি কনফার্ম করা সম্ভব? না, কেন সম্ভব না? এদের তো কাজ তো এটার জন্য তো আসছে অন্তর্বর্তীকালীন সরকার। এখানে নিজেরা দল গঠন করার জন্য, নিজের মন মতো রাষ্ট্র পরিচালনা করার জন্য, নিজের প্রয়োজন কোথায় কোথায় আছে ওইগুলা জায়গায় সেট আপ করার জন্য তো আসে না তারা। বাংলাদেশের 15 বছর মানুষের প্রত্যাশাটা কি, মানুষের চাহিদাটা কি, মানুষ কিসের জন্য লড়াই করছে, কেন কামিয়াব হতে পারি নাই আর কেন কামিয়াব হলাম, এগুলো বিশ্লেষণের ব্যাপার আছে। তো পুঙ্খানুপুঙ্খরূপে বস্তুনিষ্ঠভাবে নিরপেক্ষভাবে করছে। আপা, এই বিষয়টি কেন মনে হলো যে সরকার না, দল গঠন না, দল গঠন তো করতেই পারে, দল গঠন করার রাজনৈতিক অধিকার আছে, নির্বাচন করারও রাজনৈতিক অধিকার আছে। এইটা নিয়ে সাধুবাদ জানানো ছাড়া বিরোধিতা করার কোনো বিষয় না। কিন্তু আমি রাজনৈতিক দল গঠন করব যেটা, কি করলাম যেটা, সেটা আমার নিয়ন্ত্রিত না, তারা তাদের নিয়ন্ত্রিত। তারপর নির্বাচন থেকে শুরু করে সব কিছু, যে আগ্রাসী, যে স্বৈরাচারকে আমরা উৎখাত করলাম, তাদের প্রেতাত্মা, তাদের কোনো অনুরূপ কোনো কিছুর প্রতি যাতে ছায়া না আসে, এইটা ঠিকঠাক মতো গ্যারান্টি দেওয়া হচ্ছে এই সরকারের দায়িত্ব। এবং মানুষ যাতে ফাঁক ফোকর বিহীনভাবেই একটা তাদের সংস্কারটা প্রথম হচ্ছে করা দরকার, এবং করে তাদের কাজ করা দরকার। বিচার ব্যবস্থা, আপনি বিচার ব্যবস্থা আজকে যে ক্ষমতা থাকছে সে একটা বলে দিল অমক মামলার জামিন কেন হবে, কেন দিলেন না, এটাও কিন্তু আদালতকে প্রভাবিত করা হয়। কারণ একটা বিচারক সে যে শপথটা নেয় নিরপেক্ষ বিচার দেওয়ার জন্য, এখন সে ধরেন যে কাস্টডি দেখে, সে হচ্ছে প্রত্যেকটা সাক্ষীদের বিচার বিশ্লেষণ দেখে, তারপরে হচ্ছে জেরা দেখে, জবানবন্দি দেখে, সব কিছু দেখে শুনে আর্গুমেন্ট দেখে, ল পয়েন্ট দেখে, সব কিছু দেখে শুনে সে যখন মনে করে যে এখানে আইনের কোনো ব্যত্যয় ঘটেছে কিংবা হচ্ছে সঠিকভাবে প্রয়োগ হয় নাই, তদন্ত থেকে শুরু করে এফআইআর থেকে শুরু করে বিচার চলাকালীন সময় থেকে শুরু করে কোথায় ত্রুটি বিচ্যুতি সব বিশ্লেষণ করেই কিন্তু একজন বিচারক তার জাজমেন্ট দেন। কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা থেকে যখন আমি করবো, আমি 15 বছর যেটা দেখলাম যে জামিন দেওয়া যাবে না, আমার মতো 4 মাস জেল কাটছে, রিমান্ডের পর রিমান্ড নিছে, রংপাড়ি দিয়ে মারছে, গায়ের ভিতরে রংপাড়ি গাড়ি তুলে দিতে লাগছে, তো হ্যাস্ত ন্যাস্ত কত কি করছে। বিএনপির মণি বেগম মহিলা কমিশনার, তাকে কিভাবে লাঞ্ছিত করছে। আজকে মণি বেগমদের আত্মত্যাগ, মণি বেগমদের ইজ্জত হরণ প্রকাশ্য দিবালোকে যেভাবে করছে, আজকে এই বিচারটা তো করা উচিত ছিল প্রথম এই সরকারের এসে, যে হচ্ছে মণি বেগমকে প্রকাশ্য দিবালোকে যেভাবে রাস্তায় কাপড় টেনে নিয়ে তাকে লাঞ্ছিত করা হলো, তাহলে ওইটা তো তার শ্লীলতাহানি হলো, তার রাজনৈতিক অধিকার খর্ব করা হলো, সংবিধানের আর্টিকেল 36, 37, 38, 39 এগুলো লঙ্ঘিত হলো। একজন সাংবাদিক সে যখন জেলে যাচ্ছে তার লেখনের যে স্বাধীনতা সেটা রহিত করলো। তাহলে আওয়ামী লীগ যখনই আসে পত্রপত্রিকার স্বাধীনতা, রাজনীতি করার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা হরণ করাই হচ্ছে তার একমাত্র উদ্দেশ্য। তাহলে কোন পদ্ধতিতে হরণ হবে না এবং আর কেউ এইগুলো যাতে অনুকরণ করতে না পারে তার প্রতিষেধক ব্যবস্থা বাইর করতে হবে। এই গণপরিষদ না সংসদ, ইউনিয়ন পরিষদ না সংসদ, এগুলা বিতর্ক করতে গেলে কেঁচো খুঁড়তে সাপ, জটিলতা ব্যাপক বাড়বে। আসল স্পিরিট থেকে
আমরা দূরে চলে যাব এবং যেই টেবিলে ছিলাম সেই টেবিলেই থেকে তাহসিন যাব। রিয়াজ, পাপি আপা মনে করছেন যে গণপরিষদ নির্বাচন আপনি তো শুনছিলেন, পুরোটাই শুনছিলেন, আসলে একটা জটিল বিষয়। এই মুহূর্তে জনগণের দরকার সহজ পথে যাওয়া, সেটা হচ্ছে স্বাভাবিক যে নির্বাচন প্রক্রিয়া, সেটার জন্য সরকারও বলছে যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং সেই সাথে সিইসিও বলছেন যে আমরা রাজনৈতিক বিতর্কে যেতে চাই না, আমরা সরাসরি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি ডিসেম্বর নাগাদ, আমরা এখন পর্যন্ত জানি। তাহলে আপনারা কেন এই জটিল প্রক্রিয়া আসলে যেতে চাচ্ছেন? এটা জটিল প্রক্রিয়া না, এটা আপনি ইতিহাসের দিকে একটু তাকালে দেখবেন যে এটা খুবই সহজ প্রক্রিয়া। এখন আমি আসলে বুঝে উঠতে পারছি না যে আপনারা বা বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল তারা কেন এই প্রক্রিয়াটাকে এড়িয়ে যাচ্ছেন। আপনি সংবিধান প্রণয়ন করার জন্য আপনি ম্যান্ডেট দিবেন, এটিই তো সংবিধান প্রণয়নের জন্য সবথেকে সঠিক পদ্ধতি। আপনি ইতিহাসের দিকে যান, আপনি যতগুলো ইতিহাস দেখবেন, আমি যদি আপনাকে একটু বলি, আপনি যদি যান ফরাসি বিপ্লব আপনি দেখেন, আপনি রুশ বিপ্লব দেখেন, চীন বিপ্লব দেখেন, কিউবা বিপ্লব দেখেন, ভিয়েতনাম দেখেন, প্রোক্লেমেশন হয়েছে, নির্ধারিত বডি এসেছে, তারা নিজেদের মতন করে রাষ্ট্রের যে ম্যান্ডেট, এই রাষ্ট্রের ম্যান্ডেট নিয়ে তারা তাদের মতন করে সংবিধান প্রণয়ন করেছে। কিছু সংবিধান লিখিত ছিল, কিছু সংবিধান অলিখিত ছিল, সেটা আমরা জানি, সেটি ভিন্ন আলোচনার বিষয়। কাজে এখানে জটিলতার কিছু নেই। প্রোক্লেমেশন নিয়েও তো আসলে জটিলতা ছিল। আমরা যে জাতীয় ঐক্যের মতো কথা বলছি, বিশেষ করে নির্বাচন নিয়ে ঐক্যমত্য দরকার, সেটি তো আসলে পৌঁছাতে পারছেন না। যখন বিএনপির মতো বড় একটি দল যখন ঐক্যমত্যে পৌঁছাতে পারছে না গণপরিষদ নির্বাচন নিয়ে, যখন সরকারও জাতীয় নির্বাচনের কথা সরাসরি বলছে, তখন আসলে শুধুমাত্র আপনারা দাবি করছেন, সেটি তো আসলে ঐক্যমত্য কিভাবে হবে? না, এটি দেখেন, এটা এখনো তো আলোচনাধীন বিষয়, এটা এখনো টেবিল টক, এখনো ডিসকাশন বাকি আছে, অনেক ডিসকাশন বাকি আছে। আমরা রাজনৈতিক দলগুলোর সাথে বসছি, দেখেন মানে যাদের সাথে আমরা বসছি, বিএনপি, তাদের তো 16 বছরের লড়াই আছে, তারা তো জনগণের মানে মন বোঝে, তারা তো জনগণের ভাষা বোঝে, এবং তারা তো আমাদের বাহিরে না বা আমরা তাদের বাহিরে না। আমাদের এই বাংলাদেশটা সবার বাংলাদেশ, তাদের একটা আলাদা রাজনৈতিক আইডিওলজি আছে, তারা তাদের রাজনীতিটা করেন, আমরা আমাদের রাজনীতিটা করার চেষ্টা করছি। কাজেই আমাদের এই আলোচনা করলে যে আমাদের মধ্যে খুব দূরত্ব তৈরি হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। বরং ডেমোক্রেসিতে কিন্তু এই আলোচনাটা খুব হেলদি, এই আলোচনাটা হবে, এটাই স্বাভাবিক। আপনি এত বছর তো এই আলোচনা করতে পারেন নাই, আপনি নির্বাচন গণপরিষদ হবে নাকি নির্বাচন গতানুগতিক হবে, আপনি এই আলোচনা তো দূরে ছিল। যেমনটা আপা বলছিলেন, ডিসিএসপিরাই নির্বাচন করে দিয়েছে আপনার। তো এই আলোচনাটাকে আমরা আনহেলদি দেখি না, রাদার ডেমোক্রেসির ফান বা ডেমোক্রেসির যে বিউটিটাই হচ্ছে এটা, যে আলোচনা হবে, দরকার পড়লে হচ্ছে আমরা পলিটিক্যাল ডিবেট করব, সমস্যা তো নেই। আমি যদি আমার বিতর্ক দিয়ে, আমি যদি লজিক দিয়ে, আমি যদি জনগণকে বুঝাতে পারি গণপরিষদ মোর ইফেক্টিভ, আপনারা যদি সেটা না বুঝেন, তাহলে তো এটা আমাদের কষ্ট থেকে যাবে, জনগণের কষ্ট থেকে যাবে। আমাদের মানে বলার উদ্দেশ্যটা হচ্ছে যে এটাতে জটিলতা নেই। আমরা ফিল করি বা আমরা বিশ্বাস করি যে আমরা যদি মানে ঐক্যমতের ভিত্তিতে আমরা যদি এই কার্যক্রমটাকে হাতে নিই, এটা সহজ হয়ে যাবে। দেখুন, আপা বেশ কিছু বিষয় বলছিলেন। প্রথমত তো আপা মানে আইন অঙ্গনের মানুষ, উনি খুব ভালো করে জানেন যে ট্রেডিশনাল যে তত্ত্বাবধায়ক সরকার, এই তত্ত্বাবধায়ক সরকারের সাথে ইন্টারিম গভর্নমেন্ট যেটা এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, এটা ব্যাপক পার্থক্য আছে। বিপ্লব বা গণঅভ্যুত্থান থেকে হয়ে আসা যে সরকার, সেই গণঅভ্যুত্থান বা বিপ্লব থেকে হয়ে আসা সরকারের কিন্তু কাজ শুধু নির্বাচন করা না, রুটিন ওয়ার্কটা তারা করে না। আপনি ইতিহাস যেটা বলেছি, যতগুলো বিপ্লব হয়েছে, আপনি প্রত্যেকটা বিপ্লবের দিকে তাকান, তারা কখনোই ট্রেডিশনাল ফরম্যাটে কাজ করবে না, করে না, শুধুমাত্র ইলেকশনের জন্য কাজ করে না। ইলেকশনের জন্য আমাদের ওই পদ্ধতিগত যে তত্ত্বাবধায়ক সরকারটা ছিল সংবিধানে, সেটি তো আসলে বিলুপ্ত। আমাদের সাবেক অবৈধ প্রধানমন্ত্রী তিনি করেছিলেন এবং পুরো দেশকে তিনি স্বৈরাচারী তার পথে নিয়ে গিয়েছেন। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের আসলে কার্যক্রমের মধ্যে আপা যে কথাগুলো বলেছেন যে সংস্কার কিন্তু আমরা করতে চাচ্ছি, কিন্তু দেখুন আমরা সংস্কার করব কিভাবে। আমি যদি আপনাদেরকে একটু টাইমলাইন ধরে বলি, 7 মাসের সরকার, 7 মাসের সরকারে আমরা দেখেছি যে 12টা সংস্কার কমিশন হয়েছে, একাধিক হতে পারে, আমি নাম্বারে ভুল করতে পারি। এই সংস্কার কমিশনগুলোর রিপোর্ট সাবমিট করার কথা ছিল 12 ডিসেম্বর, অথচ রিপোর্ট সাবমিট তারা করতে পারেনি। তার আগেই কিন্তু মানে আমরা দেখেছি বাংলাদেশের রাজনৈতিক সবচেয়ে বড় দল বিএনপি নির্বাচন নিয়ে কিন্তু তারা হই হুল্লোড় শুরু করে দিয়েছে। এখন এটাতে আমার দ্বিমত নাই, নির্বাচন নিয়ে তারা হই হুল্লোড় করবেন, নির্বাচনের দাবি তারা রাজপথে জানাবেন, নির্বাচনের কথা তারা বলবেন, এটিই তো স্বাধীন বাংলাদেশ, এটিই তো ডেমোক্রেসির বিউটি, আমাদের দ্বিমত নাই। কিন্তু আমরা একটা জিনিস মানে একটা প্রশ্ন বারবার আমরা করেছি তাদের কাছে যে দেখুন, শুধুমাত্র নির্বাচনের জন্য বিপ্লবটা হয় নাই, অবশ্যই নির্বাচন হইতে হবে, আমরা নির্বাচনের বিরোধী না, আমরাও চাই না যে অনির্বাচিত কেউ ক্ষমতায় লম্বা সময় ধরে থাকার সুযোগ নাই। অবৈধ কেউ যদি নির্বাচন ছাড়া বিহীন যদি কেউ অবৈধভাবে বা কোনোভাবেই সে যদি দীর্ঘায়িত করে তার ক্ষমতা, সেটি তো জনগণের ম্যান্ডেট হারাবে, এটি তো স্বাভাবিক। কিন্তু আমরা যেটি বলেছি যে দেখুন, আমরা যেটি চেয়েছি, আমরা বলেছি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যারা সাধারণ মানুষের জনসমর্থন নিয়ে রাজপথে 5 তারিখে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাজপথে থেকে যাদেরকে সমর্থন দিয়ে সরকারে বসিয়েছেন, তাদের হাতে আপনারা কিছুটা সময় দেন,
আমরা বলিনি অনন্তকাল জুড়ে আমাদের সংস্কার চলুক, আমরাও সেটার বিপক্ষে। কিন্তু যেই কার্যত যেই সংস্কারগুলো আমাদের প্রয়োজন, যেই ভোটগুলো আমরা দেখেছি ডিসিএসপিদের রাতের ভোট, যেই ভোটগুলো আমরা দেখেছি যে আপনার ডামি প্রার্থিতার ভোট, আমরা আর এরকম বাংলাদেশ দেখতে চাই না। এবং এরকম বাংলাদেশের যে ভাবধারা, যে চিন্তা, এই চিন্তাকেও লালন করুক, আমরা সেটাও চাই না। আগত সময় কেউ এই চিন্তা নিয়ে আপনার কথা একেবারে স্পষ্ট। পাপি আপা, আপনি তো শুনছিলেন আসলে শুধুমাত্র নির্বাচনের জন্য এই বিপ্লবটা আসলে হয়নি, কিছুটা সময় তারা চাচ্ছেন যাতে সংস্কার, যে প্রকৃত সংস্কারগুলো না হলে আসলে গণতন্ত্রের পথে হাঁটা সম্ভব না, সেই সংস্কারের জন্য হলে ন্যূনতম সময় দরকার। সেটির কথা বলছেন। নির্বাচনে হই হুল্লোড় করছে বিএনপি, সেই বিষয়টি নিয়ে একটু কথা বলবো। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। দর্শক স্বাগত জানাচ্ছি। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আমি জালকারি থেকে বলছিলাম, মিরাজুল ইসলাম। বলবেন। আমি ওই ভাইয়ার কাছে একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, জি, দীর্ঘদিন যাবত অসুস্থ ছিল এবং সে অরিজিনাল মুক্তিযোদ্ধা থাকাকালীন তাকে বিএনপি বলাতে তাকে বাদ দিয়ে দিল। কিন্তু আমার আব্বা 3 তারিখে মারা গেল। 5 তারিখ দেশ স্বাধীন হইলো, পরে হার্ট অ্যাটাক করার পরে পরের মাসে 3 তারিখে মারা গেল। কিন্তু আদৌ ওই ভাইয়ারা কি এই মুক্তিযোদ্ধাদের জন্য কিছু করবে, না আদৌ ওনাদের অন্য চিন্তা করবে? জি, অসংখ্য ধন্যবাদ। থাকুন আমাদের সঙ্গে, বিরতির পর আপনার প্রশ্ন উত্তর দেব। আরো একজন দর্শক আছেন এই মুহূর্তে, তার প্রশ্নটি নিয়ে আসতে চাই। স্বাগত জানাচ্ছি। দর্শক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আপনার প্রশ্নটি করবেন। আমার প্রশ্ন হচ্ছে, হ্যালো, হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি। আপনি প্রশ্ন করবেন। আপনার টিভিটি মিউট করে তারপরে প্রশ্ন করলে আমরা আপনাকে স্পষ্টভাবে শুনতে পাবো। জিনিসটা হচ্ছে কি, এই সময় সংসদ নির্বাচন এবং ওই গণপরিষদ নির্বাচন করার মতো সক্ষমতা এই সরকারের আছে কিনা এবং নিরাপত্তা তারা দিতে পারবে কিনা, আমাদের তো চিন্তায় ফেলে যাচ্ছে মানে জনগণের, যে এরা চাচ্ছে নাকি যে সমাজ ছেলেরা তো চাচ্ছে গণপরিষদ নির্বাচন। এই অ্যাবিলিটি মানে এই সরকারের কথা চিন্তা করে তারা মাথায় নিয়ে নির্বাচনটাকে চাচ্ছে না কি তারা শুধুই মানে ওই মানে সব চাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আসেন, আপনার কাছে প্রথম দর্শক যিনি প্রশ্ন করেছেন, তিনি তার বাবার কথা বলেছেন। বিএনপি করতেন বলে তিনি মুক্তিযোদ্ধা, অনেক কিছু থেকে আসলে তিনি বঞ্চিত হয়েছেন। আপনারা যারা স্টুডেন্টরা এখন দল গঠন করেছেন, তারা আসলে মুক্তিযোদ্ধাদের জন্য কিছু করবেন কিনা, সেটি একটি প্রশ্ন। এবং দ্বিতীয় দর্শক বলেছিলেন যে সংসদ নির্বাচন, গণপরিষদ নির্বাচন, অনেক নির্বাচনের কথা শুনছি, কিন্তু তারা আসলে কনফিউজ, নির্বাচন আসলে আপনারা চাচ্ছেন কিনা সেটি নিয়ে। ওকে, প্রথম প্রশ্নের উত্তর তো দেখুন, আমি খুব পরিষ্কার করে একটা ব্যাপার বলি। ৭১ হচ্ছে আমাদের প্রেরণার জায়গা, কিন্তু ৭১ হচ্ছে আমাদের দেশ নির্মাণের জায়গা। কাজেই ৭১-এর সাথে যারা সম্পৃক্ত, বিশেষ করে যারা সম্মুখ ভাগের মুক্তিযোদ্ধা যারা ছিলেন, তারা হচ্ছে আমাদের মাথার তাজের মতন। তো তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ রকম আপোষহীন এবং তাদেরকে আমরা আমাদের অন্তরে ধারণ করতে চাই, আমাদের মাথার মুকুট হিসেবে আমরা রাখতে চাই। তো যিনি প্রশ্ন করেছেন, আমি মানে ওনার ব্যাপারটা উনি যেটা বলার চেষ্টা করেছেন, উনি বোধহয় কোনো একটি বিএনপি করার কারণে বোধহয় তাকে কোনো একটি লিস্ট থেকে বা কোনো গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে। দেখুন, তাদের ব্যাপারে এখন রাষ্ট্র পরিচালনা করছেন ইন্টারিম গভর্নমেন্ট, তারা হয়তো তাদের মতন করে যোগাযোগ করলে তারা কিছু করবেন। আর আমরা তাদের ব্যাপারে কমিটেড থাকতে চাই। তাদের যে কোনো ধরনের সমস্যা, যেহেতু আমরা ৭১-কে ২৪-কে সমানভাবে আমাদের অন্তরে ধারণ করি, ডেফিনেটলি ৭১-এর সাথে যারা সম্পৃক্ত এবং যারা ৭১-এর ফ্রন্টলাইনার, তাদেরকে আমরা আমাদের মতন করে সর্বোচ্চ সহযোগিতাটাই করতে চাই এবং সেটা আমাদের দায়িত্বের অংশ হিসাবে আমরা এটাকে নিতে চাই। এটা হচ্ছে তাদের জন্য আপনাদের পরিকল্পনা আছে, কাজ করার পরিকল্পনা আছে। আচ্ছা, এবং দ্বিতীয় যে প্রশ্নটি, উনি আসলে দুভাবে প্রশ্নটি করেছেন, আমরা নির্বাচন চাই কিনা, সক্ষমতা আছে কিনা। সক্ষমতার প্রশ্নে আসলে আমার উত্তর দেওয়ার কিছু না। আই এম নট রিপ্রেজেন্টেটিং দি গভর্নমেন্ট। আমি একটি পলিটিক্যাল পার্টির মানে রিপ্রেজেন্ট করছি। বরং এই প্রশ্ন উনি যিনি প্রশ্নটি করেছেন, এই প্রশ্ন আমি সরকারের কাছে ওনার মাধ্যমে আমিও করতে চাই যে আপনাদের যদি সক্ষমতা আরও বাড়ানোর প্রয়োজন থাকে, আপনি সক্ষমতা বাড়ান, আপনারা সক্ষম হন। যে ইলেকশনটি আপনারা করতে চাচ্ছেন, আমরাও তো ইলেকশনের মুখী, কাজেই আমাদের ওই প্রশ্নটি থাকবে এবং তাদের সক্ষমতার জন্য সকল রাজনৈতিক দল তাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে। আমরা তো আছি, আমরা তাদেরকে সহযোগিতা করব যদি সক্ষমতার কোনো অভাব থাকে। আর আরেকটা অংশ যেটা তিনি বলেছেন, এক লাইনে আমি জাস্ট বলে দিই যে আমরা নির্বাচন চাই কিনা। আমরা শুধু নির্বাচন চাই না, আমরা সঠিক সুষ্ঠু পার্টিসিপেটরি ইলেকশন চাই এবং আমাদের এই ইলেকশনটি যেটি হবে আগামী দিনে, এই ইলেকশনটি যেন আন্তর্জাতিক মহলে সর্বজন স্বীকৃত, সবার কাছে গ্রহণযোগ্য হয়, আমরা এমন একটি ইলেকশন চাই। এবং এই ইলেকশন আমরা
অন্যান্য দলের মতন আমরা দ্রুততম সময়ের মধ্যে চাই, তবে ইলেকশন প্রশ্নে যেন কোনো ধরনের বিতর্ক না থাকে, সেটিকে অ্যাভয়েড করার জন্য যতটুকু সময় সংস্কারের প্রয়োজন সেটিও তারা নেক, আমরা এটিও চাই। অসংখ্য ধন্যবাদ পাপি আপা। আপনার কাছে একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম যে কিছুটা সময় আসলে দরকার, যেমনটি তাহসিন রিয়াজ বলছিলেন যে শুধুমাত্র নির্বাচনের জন্য তো বিপ্লব হয়নি, এই সরকারের আসলে দায়িত্ব শুধু নির্বাচন করাও নয়। সেক্ষেত্রে আপনি তাহসিন রিয়াজকে কি বলতে চাইবেন? তাহসিন রিয়াজ অনেক ইতিহাস তুলে ধরলো, বিপ্লবের ইতিহাস। বিপ্লবের ইতিহাসের সাথে আইনের কিছুটা, আইনের যে ধারাবাহিকতা, আইন প্রণয়ন, আইন যে কার্যকর, আইনের বাস্তবায়ন, ইতিহাসের সাথে এখানে পার্থক্য থাকবেই। আইনের বাস্তবতাটার সাথে ইতিহাস আর আইন এক জিনিস কিন্তু না। ইতিহাস ইতিহাসই, আইন হচ্ছে আইন। হ্যাঁ, আইনেরও ইতিহাস আছে, আইনেরও ইতিহাস আছে। সেই আইনের ইতিহাস দিয়েই এই আইনটা আমার কালো আইন, এটাকে আমি ভালো করব। তো সে ভালো করতে গেলে তো আমার সংস্কার করতে হবে, আমার পরিবর্তন করতে হবে। কিছু কিছু জিনিস সংসদ ছাড়া পরিবর্তনযোগ্য নহে, কিছু কিছু জিনিস অর্ডিন্যান্স দিয়ে পরিবর্তন করলেও সেটা পার্লামেন্টের বৈধতা দিতে হবে। পার্লামেন্টে যদি বৈধতা না আসে, এখানে প্রশ্ন যে ভদ্রলোক করলো তার ভিতর তো সন্দেহ হচ্ছে যে ডালমে কুচ কালা হয়। এখন পার্লামেন্ট বৈধতা যদি না দেয়, তাহলে এই অর্ডিন্যান্স জারির জন্য তারা তো ফৌজদারি অপরাধ কিংবা যে কোনো একটা অফেন্সের ভিতর পড়ে যাচ্ছে, এবং তখন তারা একটা দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রচলিত আইনের একটা ধারাবাহিকতার ভিতর পড়ে যাচ্ছে অপরাধী হিসেবে। তো এত আপনি খাত যে খুলতে যাবেন, এত খাত খুলতে গেলে সুরক্ষা, খাতের সুরক্ষার বিষয়গুলো কিন্তু বাংলাদেশে যে প্রচলিত যা কিছু আছে, সংবিধান মানে সবকিছু এর ভিতর ভাবতে হবে। দেখেন, বাংলাদেশের সংবিধানে সমঝোতা নির্বাচন নাই, বাংলাদেশের সংবিধানে ভোটারবিহীন নির্বাচনও নাই, বাংলাদেশের সংবিধানে নিশিরাতের নির্বাচন নাই, বাংলাদেশের সংবিধানে ওই অবৈধ ক্ষমতাকে পাকাপুক্ত করার একটা রিনিউয়াল করার জন্য রাষ্ট্রীয় জনগণের ট্যাক্সের টাকা দিয়ে একটা কোটি কোটি টাকার একটা বাজেট করে মহা উৎসব করার কোনো বিধানও কিন্তু নাই। কিন্তু তারপরে এই সরকার, বিগত সরকারকে আমরা কিন্তু ওই সমঝোতা নির্বাচন বলেন, ভোটারবিহীন বলেন, নিশিরাত বলেন, আর ওই 24-এর রিনিউয়াল কোনো ঠিক কিছুতেই কিন্তু আমরা ঠেকাতে পারিনি। এখন সে কাদেরকে নিয়ে করলো, আর আমরা এটা ঠেকাবো কোন কোন আইনের খাতে, কোন কোন আইন প্রণয়ন করে। এখানে ইতিহাস হচ্ছে অবৈধ সরকার ক্ষমতায়নের। অবৈধ সরকারও বলছে যে জনগণ আমার সাথে আছে, ওনারা বলছেন গণপরিষদ আর নিয়ে জনগণ আমাদের সাথে আছে, আমরা বলছি যে জনগণ আমাদের সাথে আছে। তো বেসিক্যালি জনগণের পালস বোঝার আর সত্যিকার তো জনগণ কি চায়, সবাই শুধু জনগণ সাথে আছে বললে তো হবে না। আসলে এইটা তো আর বছরের পর বছর, যুগের পর যুগ এই অন্তর্বর্তীকালীন সরকার থাকবে না। তাদেরও একটা মানসিকভাবে নিজের অন্তরের ভিতর থেকে টাইম লিমিট বেঁধে নিয়ে তাদেরও আর্জেন্ট কাজগুলি কি, আর্জেন্ট কাজগুলিতে মাথায় আসা দরকার। এখন এই 6-7 মাসে তাদের আর্জেন্ট কাজ আমি কোনোটা করেছে বলে আমার মনে হয়নি। আমার দৃষ্টিতে ডিসেম্বর কি আপনার কাছে খুব বেশি সময় মনে হচ্ছে? নির্বাচনের যে কথা বলছেন, ডিসেম্বর আমার কাছে বেশি সময় মনে হচ্ছে না, কিন্তু আমি তো চাই না যে আমি ক্ষমতায় যে অবৈধ কোনো কর্মকাণ্ড করি। তাহলে এখানে তো আমার সংস্কারের দরকার আছে। জাতীয় পার্টিতে নমিনেশন নিয়ে যে হানাহানি এবং মহিলা এমপি নিয়োগের পর টাকা নিয়ে যে কেলেঙ্কারি হলো, কোনো রাজনৈতিক সংগঠন স্বচ্ছতার ভিত্তিতে নমিনেশন এবং স্বচ্ছতার ভিত্তিতে পদায়ন এবং পোস্ট দেওয়া, এগুলো তো সংস্কারের প্রয়োজন আছে। আরপিওতে এমন কিছু কিছু করছে, আবার নিজের প্রয়োজনের সাথে সাথে পরিবর্তন করছে। যেমন একসময় করছে যে কেউ ভোট করতে পারবে, যখন উপজেলার ক্যান্ডিডেট যারা নির্বাচিত ছিল আওয়ামী লীগের, তারা যখন দাঁড়া গেল এমপিতে, তখন সেটা আবার সংশোধন করলো সেই সরকার। মানে তাদের আইন দিয়ে তাদের দলকে তারা নিয়ন্ত্রণ করলো যে তোমরা আবার না। তাদের সংবিধানে আছে যে হচ্ছে আইনগতভাবে দলের শৃঙ্খলা ভঙ্গ করলে কি অপরাধে দণ্ডিত হবে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের। সেখানে দেখেন এই 24 সালের নির্বাচনে তারা স্বতন্ত্র প্রার্থীকে তাদের দলীয় সংবিধান বহির্ভূতভাবে ইন্ধন যোগালো এবং সেটাকে তারা বৈধতা দেওয়ার চেষ্টা করলো খোদ শেখ হাসিনা নিজে। অর্থাৎ কিছুটা সময় আপনিও চাচ্ছেন যে কিছুটা সময় আসলে দরকার সংস্কারের যে সময়টা, এটা ব্যবহারিত করলো না ওনারা। কমিশন গঠন করলেন, কমিশন কবে তৎপরতায় আমি দেখলাম না। সুপারিশমালা কমিশন দিচ্ছে, আরে কমিশন সুপারিশমালা দেবে কেন? প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন কমিশনের সাথে বসবে, কোথায় কোথায় ঐক্যমত, কোথায় কোথায় দ্বিমত। আমার দ্বিমত যেখানে আছে সেখানে কিভাবে ঐক্যমত হবে এবং সবচেয়ে ভালো জিনিসটা রাষ্ট্রের জন্য, দেশের জন্য, গণতন্ত্রের জন্য, টেকসই গণতন্ত্র, টেকসই নির্বাচন, টেকসই স্থিতিশীলতার জন্য কোথায় কি প্রয়োজন, এগুলো তো নোটের ভিতরে আসতে হবে। এগুলো তো আমি কোনো কিছুই দেখতেছি না, প্রথমত। দ্বিতীয়ত, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে মুক্তিযুদ্ধের চেতনাকে কোনোভাবেই এইটাকে নিয়ে কোনো বিতর্কে ফেলা যাবে না। মুক্তিযুদ্ধের চেতনাকে পারিবারিকীকরণ বিগত আওয়ামী লীগ সরকার যেভাবে করেছে এবং প্রকৃত মুক্তিযোদ্ধার পরিবর্তে ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করে সচিবালয়ে যেভাবে তারা নিয়োগ করেছে, নিয়োগ দিয়েছে, এবং তারপরে শুধু নিয়োগ না,
তাদেরকে হচ্ছে চুক্তিভিত্তিক নিয়োগ পর্যন্ত দিচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধা সনদে। এই যে মুক্তিযোদ্ধার এত সুন্দর চেতনা আজকে গণপরিষদ ভাবেন আর আইন পরিষদ ভাবেন, এইটা ভাবনার আপনার আসলো কোথা থেকে? আমি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, ৭১-এর মুক্তিযুদ্ধ, আমি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি জন্যই তো আজকে রাষ্ট্র নিয়ে জনগণ নেমে ভাবতে পারছি। এই রাষ্ট্রের জন্য আবার আমি বুকে তাজা রক্ত দিতে পারছি। এই রাষ্ট্রের জন্য আমি রিমান্ডে যাওয়ার জন্য প্রস্তুত, এই রাষ্ট্রের জন্য আমি শহীদ হওয়ার জন্য প্রস্তুত, এই রাষ্ট্রের জন্য আমি মামলা খেয়ে জেল হাজতে যাওয়ার জন্য প্রস্তুত। কেন? আমার রাষ্ট্রটা আছে জন্য। এই জন্য মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে কেউ যদি এখন মনে করে যে এই বিপ্লবটা মুক্তিযুদ্ধের চেতনার সমসাময়িক, মুক্তিযুদ্ধের চেতনার পরিপূরক, এইখানে এটা আমি মানব না, এটা আমি বিশ্বাস করি না। কারণ মুক্তিযুদ্ধের চেতনা চেতনাই, এখানে কোনো কিছু ছিল না। আর আজকে মুক্তিযুদ্ধের চেতনাকে কোনোভাবে যাতে কলুষিত না হয়, মুক্তিযুদ্ধের চেতনা বহির্ভূত কোনো ঘটনা আমাদের কারুর দ্বারাই যাতে সংগঠিত না হয়, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং এদেরকে সচেতন হতে হবে। আমি তাহসিন রিয়াজ আপনার কাছে আসি। শুধু একজন ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হবেন না, এটি আইন করে রোধ করাই কি শুধু সংস্কার? এই প্রশ্ন তুলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শুধু জাতীয় নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করতে হবে, সেটি তো অবশ্যই করতে হবে, তবে সেটি কি শুধু সংস্কার? বাজার ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা কি সংস্কার নয়? একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি এটিও সংস্কার। আপনারাও কি সেটি মনে করছেন? বর্তমান যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাজার ব্যবস্থা সংস্কার ও সংস্কার, সেটিতে গুরুত্ব দেওয়া উচিত। নিঃসন্দেহে আমরা সেটিই মনে করছি। আপনি আমাদের অফিসিয়াল যে আমাদের যে ব্রিফিংগুলো যায়, আপনি একটু লক্ষ্য করে দেখবেন, বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন অবনতি ঘটেছে, সবার আগে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সবার আগে আমরা এটার জন্য প্রতিবাদ জানিয়েছি এবং আমরা সরকারকে আমরা বারবার বলেছি যে আপনাদেরকে এটি সংশোধন করতে হবে, কারণ তারা জনগণের কাছে অ্যাকাউন্টেবল। উই আর নট দি পার্ট, আমি যেটা আগেই বলেছি, আমরা সরকারের অংশ নই। আমরা সরকারের সাথে আমাদের ভালো বোঝাপড়া থাকতে পারে, এটি বিএনপির সাথে আছে, বিএনপির পক্ষ থেকে ওই সরকার সমর্থিত হয়েছে, যেমন সাধারণ জনগণের পক্ষ থেকে এই সরকার সমর্থিত হয়েছে। তবে আমরা সরকারকে ছেড়ে কথা বলতে রাজি নাই। সরকার যে দায়িত্ব নিয়েছে সেই দায়িত্ব যদি পালন করতে না পারে, আমরা সমালোচনা করব, প্রয়োজন আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব। এই জায়গাটাতে আমাদের কোনো দ্বিমত নেই। বাজার ব্যবস্থা নিয়ে যেটি বলেছেন, বাজার ব্যবস্থা আপনি একটু কম্পেয়ার করে নেবেন। বাজার ব্যবস্থা এখন যেই অবস্থায় আছে, এটি জনগণের সাথে অত্যন্ত স্বস্তিদায়ক, আমি এটা বলবো না, কারণ এত বছরের আপনি জানেন যে সিন্ডিকেট সিস্টেম, এই সিন্ডিকেট সিস্টেম আপনি চাইলেই এই তুড়ি দিয়ে এটিকে সরিয়ে ফেলতে পারবেন না। তবে এটির যে ক্রমান্বয়ে ভালোর দিকে এগোচ্ছে এটি আমরা বলতে পারি। তবে আমরা এটার ব্যাপারেও সমালোচনা জারি রাখতে চাই, যেমনটা সমালোচনা করেছেন তারেক রহমান। আর আপা যে কিছু কথা বলেছেন, জাস্ট একটু করে বলি। আপা বলেছেন দাল মে কুচ কালা, এটা আপার কনফিউশন বা আপাদের কনফিউশন। বিএনপি কেন এটা মনে করছে আমি জানি না। যেখানে আপনার ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা বারবার করে রাজনৈতিক শক্তিগুলোর সাথে বসেছেন, তাদের কাছে ক্ল্যারিফিকেশন দিচ্ছেন, তাদের সাথে পরামর্শ করে তারা চেষ্টা করছেন, সকল দলের পরামর্শ নিয়ে তারা চেষ্টা করছেন হচ্ছে তাদের কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে। আপা বলেছেন জনগণের সাথে আমাদের আসলে জনগণ কাদের সাথে আছে আসলে, তো এটা তো পরিষ্কার হয়ে যাওয়ারই কথা। আমরা তো এই জন্যই বলছি গণপরিষদ নির্বাচন আসুক। গণপরিষদ নির্বাচনে সরকার মানে সাধারণ জনগণ যদি বলে যে XYZ এর মধ্যে থেকে Y হচ্ছে আপনার সংবিধান প্রণয়ন করবে, এটি তো পরিষ্কার করে দেবে জনগণ কাদের সাথে আছে। কাজে এটাতে আমার কাছে মনে হয় যে এটিও একটা পদ্ধতি হতে পারে, জনগণ কাদের সাথে আছে এটি আমরা নিরূপণ করতে পারি এই পদ্ধতির মাধ্যমে। টাইম লিমিটেশন নিয়ে আপা বলেছেন, দেখুন খুব সহজ করে বলি। ডক্টর ইউনূস সবার কাছে বসেছেন, সবাইকে ডেকেছেন, তার কার্যালয়ে নিয়ে গিয়েছেন এবং সেই দিনই তিনি উৎসবমুখর পরিবেশে কিভাবে ভোট ইলেকশন করবেন তিনি সরাসরি বলেছেন যে দেখুন মানে উৎসবমুখর পরিবেশের যে ভোটের ট্রেন এটি কিন্তু ছুটে গিয়েছে, অলরেডি এটি প্ল্যাটফর্মে আছে, এখন আমরা জাস্ট এক্সিকিউশনে যাব। আপনি নির্বাচন কমিশনের দিকে তাকান, ভোটার হালনাগাদ হচ্ছে, তাদের যে যতগুলো রুটিন ওয়ার্ক আছে সবগুলো কিন্তু চলমান পদ্ধতিতে আছে, কাজে কোনো কিছু থেমে নেই। এবং আমরা ফিল করছি যে ডক্টর ইউনূস যেভাবে করে এন্ড অফ দিস ইয়ারে ইলেকশনের কথা বলেছেন, অথবা তিনি বলেছেন যদি আরেকটু সংস্কারের প্রয়োজন হয় তাহলে সেটা হতে নেক্সট ইয়ারের মিড রাজনৈতিক দলগুলো যদি চায়। কাজে এখানে সময় নিয়েও কিন্তু কোনো কনফিউশন নেই, বরং আমরা যেটা চাচ্ছি। এবার সময় হয়ে গেছে তাহসিন রিয়াজ, আমরা একটু বিরতির পরে এসে কথা বলতে চাই। সম্ভবত একজন দর্শকও আছেন আমাদের সঙ্গে। দর্শক স্বাগত জানাচ্ছি, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, জুমারুল বলছিলাম, যশোর চৌগাছা। ওয়ালাইকুম সালাম, আপনার প্রশ্নটি করবেন। আমার প্রশ্ন যে নতুন দলের প্রতিনিধি আছে ওনার কাছে, জি, যে তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল হয়ে গিয়েছিল মহামান্য আদালত সেইটা আবার পূর্ণ বহাল করেছে। আগামী নির্বাচন ওনারা কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চান না অন্তর্বর্তী সরকারের অধীনে চান? আর একটা প্রশ্ন যে ওনার কাছে জিজ্ঞাসা যে তত্ত্বাবধায়ক সরকার বেশি নিরপেক্ষ না অন্তর্বর্তী সরকার বেশি নিরপেক্ষ? একজন দর্শক ছিলেন তাহসিন রিয়াজ, আপনার কাছে প্রশ্ন করেছে যে তত্ত্বাবধায়ক সরকার এবং অন্তর্বর্তী সরকার
কোনটি বেশি নিরপেক্ষ, আর আপনারা আসলে কার অধীনে নির্বাচন চান? ওকে, আমি এই প্রশ্নটার উত্তরটা দেওয়ার আগে একটু জাস্ট আপার একটা রিপ্লাই স্পিচ দিই আর কি। সেটা হচ্ছে যে কমিশনের কথা আপা বলেছেন, যে কমিশন হচ্ছে প্রস্তাবনা হচ্ছে, কমিশন তো নিজেরা প্রস্তাবনা দিচ্ছে না। কমিশন যেটি করেছে, কমিশন সকল রাজনৈতিক দলের কাছে প্রস্তাবনা চেয়েছে, সেই প্রস্তাবনাগুলোকে একত্রিত করে তাদের কিছু নিজস্ব মতামত ওখানে একসাথে অ্যাকোমোডেট করে তারপর সেটি সরকারের কাছে পৌঁছে দিয়েছে। এবং এটি তো আসলে সমসাপেক্ষ বিষয়। আপনারা জানেন যে 5 তারিখের পরে রাষ্ট্রটার যে অবস্থা ছিল, একেবারেই ডিসফাংশনাল পুলিশি সিস্টেম, এবং সবগুলো প্রতিষ্ঠান, সবগুলো আপনারা জানেন যে অঙ্গ প্রতিষ্ঠান, যতগুলো ইনস্টিটিউট আছে রাষ্ট্র, সবগুলোকে তারা তো ধ্বংস করেছে, সবগুলোকে একেবারে মানে টাকা পয়সা নিয়ে একেবারে নষ্ট করে ছেড়ে দিয়েছে। কাজে এই সরকার, আমি জানি না যে এই সরকার হয়তো সাধারণ মানুষের অনেক বেশি শুভকামনা দোয়া থাকার ফলে বোধহয় এখন পর্যন্ত ফাংশন করছে, না হলে এরকম একটা রাষ্ট্র টেক ওভার করার পর, সেই রাষ্ট্র যেখানে দুর্ভিক্ষ হওয়ার কথা বাংলাদেশে, সেখানে এখন পর্যন্ত আমাদের রাষ্ট্র, আমরা কিছুদিন দেখলাম যে ইনফ্লেশন কমবে খুব দ্রুততম সময়ের মধ্যে। তো এইরকম তো পজিটিভ নিউজ আমরা দেখছি যে সকল ব্যাংক যেখানে বিলীন হয়ে যাওয়ার কথা, সেখানে ব্যাংকগুলোকে আমরা আবার রিটার্ন করার চেষ্টা করেছি, সরকার সেটা চেষ্টার ফলে সেটা সফল হয়েছে। কাজেই আমাদেরকে একটু মনে হচ্ছে কোথাও কোথাও যেন মনে হচ্ছে একটু ধৈর্য ধরতে হবে। যে প্রশ্নটি উনি করেছেন যে তত্ত্বাবধায়ক সরকার নাকি ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার, দেখুন এই দুটো সরকারের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়? তত্ত্বাবধায়ক সরকারের অনলি ডিউটি, একমাত্র কাজ হচ্ছে ইলেকশন দেওয়া। তাদের টাইম বাধা 3 মাস। তারা কি করবে? তারা ভোটার তালিকা হালনাগাদ করবে, তারা রাজনৈতিক দলের সাথে বসবে, তারা তফসিল ঘোষণা করবে, প্রতীক বরাদ্দ দিবে, নির্বাচনের বিধিনিষেধ করবে, আরপিও কোথাও সংশোধনী প্রয়োজন থাকলে সংশোধন করবে, এবং তারা ইলেকশন এক্সিকিউট করবে। দিস ইজ দি অনলি ডিউটি অফ তত্ত্বাবধায়ক সরকার। আর ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যেটা বলছি, যে সরকারটি 5 তারিখের পর প্রতিষ্ঠিত হয়েছে, যেটি আমি একটু আগেই বলেছি, যে সরকারকে সাধারণ মানুষ রাজপথে নেমে সমর্থন দিয়েছে, এই সরকারের কাজ, অর্থাৎ যদি আরেকটু ভালো করে বলি, বিপ্লব থেকে হয়ে আসা সরকার, গণঅভ্যুত্থান থেকে হয়ে আসা সরকার, সেই সরকারের শুধুমাত্র কাজ নির্বাচন করা না, সেই সরকারের কাজ হচ্ছে এই রাষ্ট্রকে নতুন করে পুনর্গঠন করা, এই রাষ্ট্রের সংস্কার যেগুলো সব জায়গায় প্রয়োজন সেটাকে নিশ্চিত করা। নিরপেক্ষতার প্রশ্নে আসলে আমি কেন বলবো নিরপেক্ষতার প্রশ্ন, আপনি দেখেন অন্তর্বর্তীকালীন যে সরকার, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকারটি গঠিত হয়েছে, এই সরকারকে তো আপনারাই সরকার বানিয়েছেন, সাধারণ মানুষ জনতা তারা সরকার বানিয়েছে, নিরপেক্ষ। একই বিষয়ে যদি পাপিয়াপা আপনার কাছে জানতে চাই, দর্শকের যে প্রশ্নটি ছিল, হ্যাঁ, দর্শক আসলে যে কথাটা বলেছে নির্বাচন হবে কি হবে না, এইটার পরিবর্তে এইটা কেন সক্ষমতা আছে কিনা, এগুলো আমি দর্শকের ভিতরেও প্রশ্ন দেখেছি, ডাল মে কুচ কালা হয় কিনা। এটা আমার দলের কোনো কথা কিংবা আমার ব্যক্তিগত অভিমতের ব্যাপার না, কারণ আমি একটা টক শোয়ে বসে তো দর্শকের পালসটা, দর্শকের অ্যাটিটিউডটা, চায়ের দোকানের গসিপটা, টেলিভিশন যখন মুদিখানার আশেপাশে রাস্তার রেস্টুরেন্টে থাকে, সেগুলোর মানসিকতাটা আমাদেরকে যাচাই বাছাই করতে হয়। কারণ আমরা সেখানেও মিটিং করে সে বসি, এক কাপ চা খাই সবার সাথে, তখন 10 জনের প্রশ্নের উত্তর দিতে হয়। আসলে এখন আমার অনেক যোগ্যতা আছে, কিন্তু আমি সঠিক সিদ্ধান্তটি যথাসময়ে নিতে পারলাম না। তাহলে ল্যাকিংটা কার হবে? আমার হবে। ব্যর্থতাটা কার হবে? আমার হবে। দায়টা কার হবে? আমারই হবে। তো এই অন্তর্বর্তীকালীন সরকারের সমস্যাটা হয়ে গেছে এখানে। সফলতা আছে অনেক, সে দ্রব্যমূল্যের কথা বললো, লেবুর দাম হিসাব করতে হবে, তেল তো আমি 7 দিন আগে যে দেখি তেল বাজারে নেই, দোকানদার বলছে এখনো আসেনি, গাড়ি আসলে ম্যাডাম তেল দিব। তারপরে বেগুন, আচ্ছা এখন করছে কারা? সিন্ডিকেট। তাহলে এই সরকারের প্রথম উচিত কি ছিল? সিন্ডিকেট কারা? সিন্ডিকেট আলাদা ভাঙতে হতো, তো সেইখানে যায়নি, দুর্নীতি দুদককে শক্তিশালী করতে হতো। আজকে সালাম গ্রুপের কি হচ্ছে? সালমানের প্রমাণের কি হচ্ছে? আজকে কার কি হচ্ছে? এবার 72,000 কোটি টাকা প্রতি বছরে যে বিদেশে পাচার হয়েছে এই 15টা বছর, তো সেগুলোর কোনো তদন্ত হচ্ছে নাকি? 1/11 যেভাবে দুদক কাজ করছে, কি দুদক যে আতঙ্ক ছড়াইছে, সরকার যেভাবে আতঙ্ক ছড়াইছে তৎকালীন সময়ে, এখন তো কিচ্ছু হচ্ছে না। আওয়ামী লীগেরা বহাল তবিয়তে আছে। আর সরকারের সক্ষমতা সত্যিকার অর্থে আমি বলি 50 বছরের সক্ষমতা হবে না। না হওয়ার প্রথম কারণ আমি বলি নিরপেক্ষ নির্বাচনের, যে আজকে আওয়ামী লীগের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশাসনে তাদেরই লোক বসা। আজকে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা একটা তৃণমূলের সমর্থকের আওয়ামী লীগের কাছে পর্যন্ত আছে। তারা দেশের ভিতরে যে ইনসিডেন্ট, তার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের যে সমর্থন এবং যে বিশৃঙ্খলাগুলো তারা করছে, এই সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার করে 50 বছর অন্তত আধুনিক একটা বাংলাদেশ, পুরো বিতর্ক নির্বাচন নিয়ে যেতে না উঠে, রাজনৈতিক দল নিয়ে না উঠে, নমিনেশন নিয়ে না উঠে, কোনো কিছু নিয়ে না উঠে, এরকম একটা সবাইকে নিয়ে বসে যত তাড়াতাড়ি করতে পারবে তত তাড়াতাড়ি। আপনাকে ধন্যবাদ এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা সঙ্গে ছিলেন অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে যেখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।